আচ্ছা, এখানে আমি বলি এই যে বাদ জল্প বিতণ্ডা এই তিনটেকে একসাথে কথা বলা হয়। কথাটাকে আমি যদি ট্রান্সলেশন করি তাহলে এটাকে ডিসকোর্স বলা যেতে পারে। সংস্কৃত এই শব্দগুলোকে ডিরেক্টলি ইংলিশে ট্রান্সলেট করে এক্স্যাক্ট অর্থটা যেটা সেই শব্দটা বোঝাতে চাইছে সেটা বোঝানো একটু ডিফিকাল্ট, তাও এটাকে যদি ট্রান্সলেট করা হয় এরকম বলা যেতে পারে। এবার কথা মানে কি, ডিসকোর্স মানে কি, এটার মানে হচ্ছে বিচার, বিচার করা হচ্ছে। এই যে তিনটে বাদ জল্প বিতণ্ডা এগুলো বিচার বাক্য, এগুলোর মাধ্যমে আমরা বিচার করছি। এবার বিচারকে আরেকটা শব্দ দিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে বিমর্ষ। এবার এই প্রসঙ্গে আমি কথাটা তুললাম যে আমি রিসেন্টলি একটা লেকচার অ্যাটেন্ড করতে গেছিলাম এবং সেই লেকচারে বিষয়টি ছিল ব্যাপ্তি বিমর্ষ, অর্থাৎ ব্যাপ্তি বিচার। এবার আমাকে অনেকে দেখলাম ফেসবুকে আমি পোস্ট করেছিলাম যা, তাতে কমেন্ট করেছে যে বিমর্ষ শব্দটার অর্থ কি। তাই ভাবলাম আজকে ক্লাসেতে এটা নিয়ে একটু বলে দিই যে বিমর্ষ শব্দটার অর্থ হচ্ছে বিচার। বিচার কথাকে আমি ইকুয়াল দিয়ে লিখেছি কারণ এই তিনটেকে কথা বলা হয় আর এই বাদ জল্প বিতণ্ডার মাধ্যমে বিচার করা হয়। এই বাদ জল্প বিতণ্ডাকে বিচার বাক্য বলেই উল্লেখ করা হচ্ছে। এবার আমরা কি দেখছি এখানে, যেটা আমি বললাম যে ভাষ্যকার বাদশায়ন বলছেন যে বাদ আর জল্প সব প্রয়োজন, অর্থাৎ বাদ আর জল্পের প্রয়োজনীয়তা আছে। কি প্রয়োজনীয়তা? বাদ আর জল্পের প্রয়োজনীয়তা হচ্ছে পরমত খণ্ডন, সমত প্রদর্শন। তো এখানে আমি বাদ এই পুরোটার আমি এখানে লিখছি না, পরে দরকার হয় আমি লিখে তোমাদের পাঠিয়ে দেব, যদি দরকার মনে হয় তোমরা আমায় জানিও। সেক্ষেত্রে আমি লাইনটা যেটা নোট করেছি সেটা পড়ে বলছি যে কেবল তত্ত্ব নির্ণয়ের উদ্দেশ্যে, মানে আমরা জ্ঞান লাভের উদ্দেশ্যে জিজ্ঞাসা শূন্য হয়ে, মানে কোনো রকম দেশ ভাব না রেখে, যার সাথে আমার বিচার বিমর্শ চলছে সেই ব্যক্তিকে, অর্থাৎ বাদী আর প্রতিবাদী, এটা বলা দরকার যে বাদ জল্প বিতণ্ডা যাই হোক না কেন, একজন হচ্ছেন বাদী, একজন হচ্ছে প্রতিবাদী। বাদী কাকে বলা হচ্ছে? ধরা যাক আমি একটা মত পোষণ করলাম, আমার মতটাকে খণ্ডন করে অপর আরেকজন মত পোষণ করলো, তো আমি বাদী হলে তিনি হয়ে যাবেন প্রতিবাদী। এইটা প্রত্যেক ক্ষেত্রে হয়। আমি যেই লয়ারদের কথা, উকিলদের কথা বলছিলাম, সেক্ষেত্রেও কিন্তু এটাই হচ্ছে যে একজন এক পক্ষের উকিল, অপরজন আরেক পক্ষের উকিল, তাই একজন উকিলকে বাদী বলা হয়, বাদী পক্ষ, আরেকজন উকিলকে প্রতিবাদী। তো এইটা হচ্ছে ডিসকাশন, এটাকে ডিসকাশনও বলা যেতে পারে, ডিবেট বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। তো বাদী একজন হচ্ছে, প্রতিবাদী একজন হচ্ছে। তো কি বলছে যে জিজ্ঞাসা শূন্য হয়ে গুরু শিষ্য, গুরু শিষ্যও হতে পারে কিন্তু। যেরকম আমরা যদি মীমাংসা দর্শন দেখি সেখানে দেখব যে প্রাভাকর মীমাংসার যিনি প্রচারক, গুরু প্রাভাকর বলা হচ্ছে, কিন্তু তিনি গুরু নন, তিনি শিষ্য। আর ভাট্ট মীমাংসকের যিনি প্রচারক কুমারিল ভট্ট, তিনি ছিলেন গুরু। কিন্তু সেই গুরু শিষ্যের যে সংবাদ, সেখানে প্রভাকর মিশ্র এতটাই নিপুণতা দেখিয়েছিলেন যে তাকে গুরু বলে সম্বোধন করা হয়, অথচ তিনি অ্যাকচুয়ালি ছিলেন শিষ্য। তো আমরা যদি উপনিষদ দেখি, প্রশ্ন উপনিষদে এরকম শিষ্যরা গুরুকে প্রশ্ন করছে। আরো অনেক ক্ষেত্রে যদি নচিকেতা যমরাজের সংবাদ দেখি কঠোপনিষদে, সেখানেও আমরা দেখছি নচিকেতা একের পর এক প্রশ্ন করছেন এবং যমরাজ তার উত্তর দিচ্ছেন। এভাবে বাদী এবং প্রতিবাদী এদের যে আলোচনার মাধ্যমে যেখানে তত্ত্ব নির্ণয় হচ্ছে, যেমন আমরা নচিকেতা সংবাদের কথা বলতে পারি, যেখানে তত্ত্ব নির্ণয় হচ্ছে সেটা বাদ। বাদ হচ্ছে উৎকৃষ্ট মানের বিচার, বাদ উৎকৃষ্ট মানের কথা। জল্পর ক্ষেত্রে কি হচ্ছে? জল্পর ক্ষেত্রে হচ্ছে আমি একটা দলে রয়েছি, অপরজন আরেকটা দলে রয়েছে, যেটা ওকালতির ক্ষেত্রে হচ্ছে, অপরজনকে হারানোটা আমার টার্গেট। তো সেখানের ভাষাটা কিরকম হবে যে জিজ্ঞাসুবাদী প্রতিবাদীর যে জয়লাভ রূপ মুখ্য উদ্দেশ্য, এবং নিজের যে নিয়ম, প্রপার নিয়মে কোনো রকম ঝগড়া না করে প্রপার নিয়ম মেনে নিজের পক্ষ স্থাপন এবং পরমত খণ্ডনের মাধ্যমে যে তত্ত্ব আবিষ্কার হচ্ছে সেটা জল্প। এখানে তত্ত্বজ্ঞান লাভটা মুখ্য উদ্দেশ্য নয়, এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে জয়লাভ করা। আর বিতণ্ডা কি হচ্ছে? বিতণ্ডায় কি বলা হচ্ছে? জিজ্ঞাসু প্রতিবাদী নিজের কোনো পক্ষ স্থাপন না করে কেবল বাদীর বিপক্ষে তার
বাদীর যে মত সেটাকে খণ্ডন করার উদ্দেশ্যে যেসব বিচার বাক্য প্রয়োগ করে সেটাকে বিতণ্ডা বলা হচ্ছে। এই হলো বিতণ্ডা। এবার এখানে ভাষ্যকার কেন এই যে উল্লেখটা সেটা রেখেছেন? ভাষ্যকারের বক্তব্য হচ্ছে যে দুটো অপশন থাকতে পারে। এক, বাদী বলতে প্রতিবাদী যিনি বিতণ্ডা বৈতণ্ডিক, তাকে যখন বলা হচ্ছে বৈতণ্ডিক তখন তার দুটো পক্ষ হতে পারে। এক, তার নিজের একটা পক্ষ আছে, এই কথাটা যদি তিনি স্বীকার করে নেন তাহলে তাকে আর বৈতণ্ডিক বলাই যাবে না, কারণ বৈতণ্ডিকের সংজ্ঞা অনুযায়ী লক্ষণ অনুযায়ী বলা হচ্ছে যে সে শুধু পরমত খণ্ডন করবে, নিজের সমত প্রতিষ্ঠা করবে না। আর যদি বলে যে নিজের কোনো পক্ষ নেই তাহলে নিষ্প্রয়োজন হয়ে যাচ্ছে, যেটা বলা হচ্ছে। এখানে ভাষ্যকার বলতে চেয়েছেন যে বাদ আর জল্পের মতন বিতণ্ডাও স্বপ্রয়োজন, নিষ্প্রয়োজন নয়। বাদ আর জল্পের মতন বিতণ্ডাও স্বপ্রয়োজন বললে এখানে কি বলছেন যে সপক্ষত্ব একদিক দিয়ে সপক্ষত্ব প্রমাণ হয়ে যাচ্ছে, আর নিষ্প্রয়োজন হলে বাক্য প্রয়োগের প্রয়োজনীয়তা কি? যদি নিষ্প্রয়োজনই হবে বিতণ্ডা তাহলে বিতণ্ডা করারই কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ নিষ্প্রয়োজন কর্মকে অলিক বলা হচ্ছে, তাই শাস্ত্রে তার নিষেধ অসম্ভব। তো ভাষ্যকার এখানে কি বলতে চাইছেন যে সপক্ষ সিদ্ধি বিতণ্ডার প্রয়োজন, তাই বিতণ্ডাও স্বপ্রয়োজন। বিতণ্ডাতেও একটা সপক্ষ সিদ্ধির ব্যাপার হচ্ছে। আমি তোমার মতটা মানছি না, তাহলে আমার নিজস্ব একটা মত নিশ্চয়ই আছে, যে তোমার যে মতটা আমি মানছি না তার অপোজিট মতটা আমি ক্যারি করছি, তাই জন্য আমি তোমার মতটা মানছি না, কিন্তু আমি আমার মতটা হয়তো বলছি না। এক্ষেত্রে এইটা একটা হতে পারে। আরো কি বলছে, আর যদি বৈতণ্ডিক বিতণ্ডার প্রয়োজন বিষয়ে কি প্রয়োজন আছে বৈতণ্ডিকরা সেটা নিয়ে আলোচনায় যায়, যে পরপক্ষ প্রতিষেধ জ্ঞাপন, পরপক্ষের প্রতিষেধ প্রয়োজন, পরপক্ষের মধ্যে দোষ দেখানোটাই প্রয়োজন। তাহলে কি বলছে, সেখানেও পূর্বোক্ত প্রকার দোষ হয়ে যাচ্ছে। মানে পরপক্ষের দোষ দেখানোটাও যদি নিজের পক্ষ সপক্ষ হয় সেখানেও ওই বিতণ্ডার যেখানে বলা হচ্ছে যে তাহলে বিতণ্ডার প্রয়োজনীয় থাকে। আমি এখানে বইয়ের লাইন থেকে বলছি যে কারণ যিনি বুঝবেন, যিনি বোঝাবেন, যার দ্বারা বোঝাবেন এবং যা বোঝাবেন, অর্থাৎ জ্ঞাপক, জ্ঞাতা, জ্ঞাপন, সাধন, প্রমাণ, যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, এইগুলো যদি স্বীকার করা হয় তাহলে বৈতণ্ডিকত্বই ত্যাগ হয়ে যাচ্ছে, তাহলে তিনি আর বৈতণ্ডিক থাকছেনই না। মানে নিজেদের মত পোষণ করতে গিয়ে নিজেদেরই খণ্ডন করে দিচ্ছে। আর এখানে উল্লিখিতভাবে বৈতণ্ডিক বলতে শূন্যবাদী দার্শনিকদের বোঝানো হচ্ছে, মানে বৌদ্ধ শূন্যবাদীদের। মানে আমি যদি এই বিষয়গুলো স্বীকার করে নিই তাহলে আমি আর বৈতণ্ডিক থাকছি না, সেখানে আমার সমত প্রতিষ্ঠা করার একটা জায়গা চলে আসছে। এইভাবে নিজেদের যুক্তিতেই তাদের মতকে খণ্ডন করা হয়ে যাচ্ছে। তো কি বলছে, আর যদি স্বীকার না করা হয় তাহলে পরপক্ষ প্রতিষেধ জ্ঞাপন প্রয়োজন, এই বাক্য অনর্থক হয়ে যাচ্ছে। স্বপক্ষের সংস্থাপন শূন্য বাক্যসমূহ বিতণ্ডা, মানে যেখানে নিজের কোনো পক্ষ থাকছে না সেটাই বিতণ্ডা।